বাংলাদেশে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই পুরো জাতি যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। গোলাম আজম ঠিক তেমনই একটা নাম। তার জীবন আর রেখে যাওয়া উত্তরাধিকার কয়েক দশক ধরে তীব্র বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছে। 2014 সালে জেলে থাকা অবস্থাতেই তিনি মারা যান। কিন্তু ভাবলে চলবে না যে বিতর্কটা সেখানেই থেমে গেছে, একদমই না। বরং একজন ব্লগারের কথাটা যদি বলি, তার এই মৃত্যু জন্ম দিয়েছিল নতুন প্রত্যাশা আর হতাশার। আলোচনাটা যেন আরও জমে উঠল। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন একজনের মৃত্যুকে ঘিরে এত রকম প্রতিক্রিয়া? একদিকে কেউ স্বস্তি পাচ্ছে, সন্তুষ্ট হচ্ছে, আবার অন্যদিকে গভীর শোক। এটা কিভাবে সম্ভব যে একজন মানুষই কারো কাছে শ্রদ্ধার পাত্র, আবার ঠিক অন্য কারো কাছে ঘৃণার প্রতীক? চলুন এই বিভাজনের গোড়ায় যাওয়া যাক, কারণগুলো খুঁজে বের করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক তার মৃত্যু ঠিক পরের সময়টা দিয়ে। তখন সমাজে যে বিভাজনটা তৈরি হয়েছিল সেটা কেমন ছিল? প্রতিক্রিয়াগুলো ছিল বলতে গেলে একেবারে সাদাকালো, দুটো ভিন্ন মেরুর। একদল দেখছিল যে একজন দণ্ডিত যুদ্ধাপরাধের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ছিল এক ধরনের বলা যায় সন্তুষ্টি। আর ঠিক তার উল্টো দিকে আরেক দল দেখছিল যে তাদের একজন সম্মানিত রাজনৈতিক নেতা চলে গেছেন। তাদের জন্য এটা ছিল বিরাট এক ক্ষতি। যেমন ধরুন, সরকারের সমর্থকরা ভাবছিলেন যাক, ন্যায় বিচার হয়েছে, আর জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ছিল তাদের নেতাকে হারানোর শোক আর তীব্র হতাশা। আসলে এই পুরো বিতর্কের মূলে কিন্তু একটাই জিনিস, একই মানুষ, কিন্তু তার পরিচয় দুটো, সম্পূর্ণ ভিন্ন দুটো চিত্র। চলুন এবার সেই দুটো চিত্র একটু পাশাপাশি রেখে দেখি। এই যে দুটো ছবি, এগুলো দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে তাকে দেখানো হচ্ছে স্বাধীনতার বিরোধিতার প্রতীক হিসেবে, প্রায় একজন ভিলেন। আবার অন্যদিকে তিনি একজন রাজনৈতিক নেতা। তো একই মানুষকে দেখার এই যে দুইটা সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি, এটাই কিন্তু সব বিতর্কের গোড়ায়। যারা তাকে সমর্থন করেন তাদের ভাষ্যমতে তিনি ছিলেন একজন তুখোড় ছাত্রনেতা, ভাষা আন্দোলনেও নাকি সক্রিয় ছিলেন, এমনকি ডাকসুর জিনিস পর্যন্ত হয়েছিলেন। আর অন্যদিকে যারা তার বিপক্ষে, তাদের কথা হলো তিনি ছিলেন ৭১-এর স্বাধীনতার বিরোধিতার মূল হোতা। তার বিরুদ্ধে অভিযোগটা ছিল সরাসরি পাকিস্তানি মিলিটারিদের সাহায্য করার। আচ্ছা, এবার তাহলে বিতর্কের একেবারে কেন্দ্রে যাওয়া যাক, মানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার ভূমিকার ব্যাপারে ঠিক কি অভিযোগ আনা হয়েছিল। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে চার্জশিট, সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মূলত ৫টা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছিল। প্রথমটা ছিল ষড়যন্ত্র, মানে পাকিস্তানি মিলিটারির সাথে মিলে স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করা। এরপর ছিল পরিকল্পনা, অর্থাৎ পাকিস্তানপন্থী বিভিন্ন কমিটি বানানো। ৩ নম্বরে ছিল উস্কানি, মানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লোকেদের খেপিয়ে তোলার জন্য ভাষণ দেওয়া। ৪ নম্বরটা ছিল কমপ্লিসিটি বা সহায়তা, মানে পাকিস্তানি আর্মিকে তাদের কাজে সাহায্য করা। আর সবশেষে ছিল হত্যা ও নির্যাতনের একটা নির্দিষ্ট ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ। এখন প্রশ্ন আসতে পারে, এই যে উস্কানির অভিযোগ, এটা আসলে কি ছিল? প্রসিকিউশনের ডকুমেন্টস থেকে যা জানা যায়, তিনি নাকি জেনারেল টিক্কা খানের সাথে বসে শান্তি কমিটি তৈরি করেন, মুক্তিযোদ্ধাদের ভারতীয় অনুপ্রবেশকারী বলে তাদের শেষ করে দেওয়ার কথাও বলেন। এমনকি রাজাকার, আলবদরের মতো বাহিনীগুলোর হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এত কিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ৭১-এর ঘটনা আর তার বিচার শুরু হতে হতে ৪০টা বছর লেগে গেল। কেন এত লম্বা সময় কেন লাগলো? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা চড়াই উতরাইয়ের মধ্যে। দেখুন, দেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু বিচারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ৭৫-এ যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, তারপরে কয়েক দশক ধরে দেশ ছিল অস্থিতিশীল। আর সত্যি বলতে, এই যুদ্ধাপরাধী ইস্যুটা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের কাছে একটা রাজনৈতিক কার্ডের মতো হয়ে গিয়েছিল। অবশেষে অনেক দিন পর ২০১০ সালে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন বিচার প্রক্রিয়াটা আবার নতুন করে শুরু হয়। তো এই যে এত লম্বা একটা বিচার প্রক্রিয়া চলল, এর শেষটা কি হলো? আর তিনি যে বিতর্কটা রেখে গেলেন, সেটারই বা কি হলো? চলুন সেদিকেই যাই। অনেক দিন ধরে শুনানি চলার পর
2013 সালের জুলাই মাসে ট্রাইব্যুনাল একটা রায় দেয়। রায়ে তার বিরুদ্ধে আনা ওই 5টা অভিযোগের সবগুলোতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে একটা কিন্তু ছিল, তার বয়স আর স্বাস্থ্যের কথা চিন্তা করে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়নি। পরিবর্তে তাকে 90 বছরের জেল দেওয়া হয়। আর এই রায়টা নিয়েও কিন্তু তখন পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। আর এই সাজা ভোগ করার সময় পরের বছর মানে 2014 সালে 91 বছর বয়সে হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সাথে সাথে আইনি লড়াইটা হয়তো শেষ হয়ে গেল, কিন্তু ইতিহাস নিয়ে যে বিতর্ক সেটা কিন্তু আজও অমীমাংসিতই রয়ে গেছে। গোলাম আজমের জীবন আর তার রেখে যাওয়া উত্তরাধিকার আমাদের সবাইকে একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন একটা দেশের ইতিহাস নিয়ে মানুষের মতামত এতটা ভাগ হয়ে যায়, এতটা ব্যক্তিগত হয়ে যায়, তখন ন্যায় বিচার বলতে আসলে কি বোঝায়, বা ইতিহাসের স্মৃতি এই জিনিসটার আসল রূপটাই বা কী? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আসলেই অনেক ভাবার অবকাশ আছে।